রাজশাহী বিভাগ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের হাতে কিছু ব্যবহারকারীর দেয়া তথ্য আছে, কিছু নোটস, গবেষণাপত্র আছে। এই সব মিলিয়ে আমাদের আজকের উদ্দেশ্য হলো রাজশাহী বিভাগ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া, বিশেষ করে এর গুরুত্বপূর্ণ আর মজার দিকগুলো। চলুন শুরু করি তাহলে। হ্যাঁ, ঠিক। এই আলোচনায় আমরা আম রাজশাহী বিভাগের ভৌগোলিক বৈশিষ্ট্য দিয়ে শুরু করতে পারি। তারপর এর ৮টা জেলা আছে না? রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ এগুলোর একটা সংক্ষিপ্ত পরিচয়। সেই সাথে এখানকার অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, ঐতিহাসিক গুরুত্ব আর এখনকার কিছু চ্যালেঞ্জ এগুলো নিয়েও কথা বলবো। জায়গাটা তো বেশ বড়, প্রায় ১৮,০০০ বর্গ কিলোমিটারের বেশি, আর লোক সংখ্যা ২০২২-এর হিসেবে প্রায় ২ কোটি। আর পশ্চিম দিকে তো ভারতের পশ্চিমবঙ্গ। আচ্ছা, ভূগোলের কথা যখন উঠলই প্রথমেই তো আসে নদীর কথা। পদ্মা, যমুনা, এই বড় নদীগুলো তো এর উপর দিয়েই গেছে। এগুলো নিশ্চয়ই ওখানকার মাটিকে খুব উর্বর করেছে, তাই না? আপনার পাঠানো সোর্সগুলো তো এটা দেখলাম। একদম। নদী থাকার কারণে উর্বরতা তো আছেই, তবে একটা অন্য দিকও আছে। যেমন ধরুন বিখ্যাত বরেন্দ্র অঞ্চল। ওখানকার মাটি উঁচু, লালচে, কিন্তু বৃষ্টিপাত বেশ কম। দেশের অন্য এলাকার চেয়ে এখানকার জলবায়ু একটু কিছুটা শুষ্ক টাইপের। আর এই শুষ্কতার একটা প্রভাব কিন্তু সেখানকার কৃষি বলুন বা জীবনযাত্রা সবখানেই পড়ে, বিশেষ করে পানির সহজলভ্যতার ক্ষেত্রে। আপনার দেওয়া একটা রিপোর্টও এটা বলা আছে। ওহ, আচ্ছা। তার মানে এই যে ভৌগোলিক একটা ভিন্নতা, এটা সরাসরি অর্থনীতিতেও প্রভাব ফেলছে। এখানকার অর্থনীতি তো আমরা জানি মূলত কৃষি নির্ভর, ঠিক কি না? হ্যাঁ, একেবারে। ধান, গম, ভুট্টা, পাট এগুলো তো হয়ই। তবে ফলের দিক দিয়ে যদি দেখেন, আম, লিচু, কাঁঠাল এসবই বিভাগ দারুণ এগিয়ে। বিশেষ করে নওগাঁ আর চাঁপাইনবাবগঞ্জের আম। এটা তো এখন শুধু ফল না, একটা ব্র্যান্ডের মতো হয়ে গেছে, তাই না? এর অর্থনৈতিক গুরুত্ব তো আছেই, আবার আমের কত রকম প্রজাতি, রপ্তানির সম্ভাবনা এগুলো নিয়েও আপনার দেওয়া তথ্যে বেশ বিস্তারিত আছে। হুম, আমের কথাটা আসলেই ঠিক। আর রাজশাহীর সিল্ক, ওটার কথাও তো শুনি। হ্যাঁ, হ্যাঁ, সিল্ক বা রেশম এর তো একটা লম্বা ঐতিহ্য আছে। এটা শুধু পোশাক না, এই অঞ্চলের একটা সাংস্কৃতিক পরিচয়ও বটে। যদিও আধুনিকতার অভাবে হয়তো কিছুটা চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনা অনেক। আবার অন্যদিকে বগুড়া বা সিরাজগঞ্জে দেখুন, ওখানে কৃষিভিত্তিক কিছু হালকা শিল্প, যেমন ধরুন কৃষি যন্ত্রপাতি তৈরি, প্যাকেজিং, আবার দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পও কিন্তু ধীরে ধীরে গড়ে উঠছে। এগুলো স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরেও যাচ্ছে। অর্থনীতির এই চিত্রের সাথে শিক্ষার যোগসূত্রটা কেমন? রাজশাহী বিশ্ববিদ্যালয় তো বেশ বিখ্যাত। অবশ্যই। রাজশাহী বিশ্ববিদ্যালয় তো শুধু পুরনো না, এটা বরেন্দ্র অঞ্চলের আর্থসামাজিক চিন্তা গঠনে একটা মূল ভূমিকা রেখেছে। এর প্রভাব এখানকার রাজনীতি, সংস্কৃতিতেও দেখা যায়। শুধু তাই না, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, সেটা কারিগরি শিক্ষায় খুব গুরুত্বপূর্ণ। রাজশাহী মেডিকেল কলেজ আছে স্বাস্থ্যসেবায়, আবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শিক্ষায় অবদান রাখছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু দক্ষ লোকবল তৈরিতে সাহায্য করছে, যা এই অঞ্চলের উন্নয়নের জন্য জরুরি। বাহ, দারুণ। এবার একটু ইতিহাসের দিকে যাই। ঐতিহাসিক নিদর্শনের কথা বললে তো পাহাড়পুর বা মহাস্থানগড়ের নাম মনে আসে প্রথমেই। এগুলো তো একেবারে বাংলার ইতিহাসের গোড়ার দিকের গল্প বলে মনে হয়। ঠিক বলেছেন। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, এটা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। শুধু একটা পুরনো স্থাপনা না, পাল আমলে এটা জ্ঞানচর্চার একটা বিশাল কেন্দ্র ছিল। এর স্থাপত্যের প্রভাব কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত ছড়িয়েছিল। আবার বগুড়ার মহাস্থানগড়, প্রায় ২৫০০ বছরের পুরনো এক শহর, পুণ্ড্রবর্ধনের রাজধানী ছিল, বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক জায়গা। রাজশাহীর বাঘা মসজিদটাও দেখার মতো, ১৫০০ শতকের, পোড়ামাটির কাজগুলো অসাধারণ। সুলতানি আমলের স্থাপত্যের কি দারুণ উদাহরণ। আর চাঁপাইনবাবগঞ্জের আমের বাগানগুলো, সেগুলোও কিন্তু শুধু ফলের জন্য না, দেখতেও খুব সুন্দর, একটা অন্যরকম দৃশ্য। হুম। আচ্ছা, যোগাযোগের দিকটা কেমন? ঢাকা থেকে রাজশাহী বা বগুড়া যাওয়া এখন তো বেশ সহজ মনে হয়। হ্যাঁ, সড়ক যোগাযোগ ভালো। ঢাকা, বগুড়া, রাজশাহী যে মহাসড়কটা, সেটা বেশ উন্নত। রেল যোগাযোগও আছে, ঢাকা থেকে রাজশাহী, পাবনা পর্যন্ত।
রাজশাহীতে একটা অভ্যন্তরীণ বিমানবন্দরও আছে, তো আকাশপথেও যাওয়া যায়। তবে নদীপথের ব্যবহারটা এখন মূলত সীমিত, মানে প্রধানত মালামাল পরিবহনের জন্য, বিশেষ করে স্থানীয়ভাবে কৃষি পণ্য আনা নেওয়াতে হয়তো কিছুটা কাজে লাগে। আর ওখানকার মানুষজন, তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, আপনার দেওয়া তথ্যে দেখছিলাম যে এখানকার মানুষ বেশ শান্তিপ্রিয়। হ্যাঁ, তুলনামূলকভাবে অপরাধ প্রবণতা এখানে কম। সংস্কৃতির দিকে যদি তাকান, লোকসঙ্গীতের ঐতিহ্য বেশ পুরনো আর শক্তিশালী। পালাগান, জারিসারি এগুলো চল আছে। তবে কিছু কঠিন চ্যালেঞ্জও তো আছে, অস্বীকার করার উপায় নেই। যেমন বরেন্দ্র অঞ্চলের খরা আর পানির সমস্যা। এটা একটা দীর্ঘদিনের সমস্যা। শুধু কৃষি না, মানুষের স্বাস্থ্যেও এর প্রভাব পড়ে। আপনার একটা রিপোর্টেও এটা ছিল। আবার ধরুন, অর্থনীতিটা যেহেতু মূলত কৃষি নির্ভর, এর কিছু সীমাবদ্ধতা আছে। শিল্পায়নটা একটু ধীরগতির, ফলে কর্মসংস্থানেও তার প্রভাব পড়ে। বর্ষাকালে আবার অন্য সমস্যা। পাবনা, সিরাজগঞ্জ এই নদী তীরবর্তী এলাকাগুলোতে নদী ভাঙন আর বন্যা, মানুষের জীবন বেশ কঠিন হয়ে যায় তখন। সব মিলিয়ে তাহলে বোঝা যাচ্ছে রাজশাহী বিভাগ তার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, কৃষি এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানচিত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে। অনেক চ্যালেঞ্জ আছে ঠিকই, কিন্তু সম্ভাবনাও কম নয়। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যাই। আচ্ছা, এই যে রাজশাহী বিভাগের ঐতিহ্যবাহী কৃষি, বিশেষ করে আম বা সিল্ক শিল্প, এগুলোর আধুনিকীকরণ করে বিশ্ববাজারের সাথে আরও ভালোভাবে যুক্ত করে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধিতে আর কি কি নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।